কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুতে বিচার দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠন, সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার। ডিবিআই ফরিদপুরের 2 তরুণকে গুলি করে হত্যা, দালালের সাথে সমঝোতার চাপ, অভিযোগ পরিবারের। সতেরো দিন পর পণ্যবাহী জাহাজ ছাড়ল আরাকান আর্মি, 20,000 বস্তা পণ্য নিয়ে পৌঁছেছে টেকনাফ বন্দরে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও তুরাগ তীরে মুসল্লির ঢল, সরকারি বেসরকারি উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ওষুধ। পঞ্চগড়ে টানা 4 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা 9.9 ডিগ্রি। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। আর এই মুহূর্তে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। বইমেলার উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ক্রমে ক্রমে এর গুণগত আয়োজনগত বিবর্তন হতেই থাকবে। বইমেলায় হাজির করার জন্য লেখক লেখিকারা সারা বছর প্রস্তুতি নিতে থাকেন যথাসময়ে নিজ নিজ বই সমাপ্ত করার জন্য। প্রকাশকরা অনেক আয়োজন করেন নিজেদের বইগুলো যথাসময়ে হাজির করার জন্য, গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য। প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। আমরা যদি 21-এর ভাষা আন্দোলনকে আরো গভীরতর প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবেও দেখি, তাহলে অমর 21-এর গণ্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায়। তখন আমরা ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি, নতুন উদ্যোক্তা হওয়ার জন্য স্বীকৃতি দিতে পারি। শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি, শিল্প, সাংস্কৃতিক জগৎ, বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি, তাদের জন্য আনুষ্ঠানিক আয়োজন করে দিতে পারি। প্রবাসী বাংলাদেশিদের, প্রবাসী শ্রমিকদের অবদানের জন্য স্বীকৃতি দিতে পারি। সারা পৃথিবী জুড়ে নানা কাজে বাংলাদেশিরা কৃতিত্ব দেখাচ্ছে। আমরা 21-এর দিনে তাদের সবাইকে স্মরণ করতে চাই। তারা সবাই 21-এর দিনে নিজের দেশকে স্মরণ করে সবসময় অনুষ্ঠান করে। তারা আমাদের পরিবারের অংশ হিসেবে তাদের সন্তান সন্ততির কাছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়। আমার সব কথা আপনাদের গ্রহণ করতে হবে এমন চিন্তা করি না, তবে নিজের বলার সুযোগ যখন পেয়েছি তখন বলে রাখলাম। বাংলা একাডেমিকে ধন্যবাদ, আপনাদের উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এর সঙ্গে 21শে বইমেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ। সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন শেষে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন ও সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় আইএসপিআর। এর আগে যৌথ বাহিনীর হাতে আটকের পর তৌহিদুলের মৃত্যুর অভিযোগ ওঠে। শুক্রবার গোমতী নদীর বেড়ি বাঁধ এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তৌহিদুল পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইটাল্লা গ্রামের মুখলিসুর রহমানের ছেলে। নিহতের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে অস্ত্র উদ্ধার অভিযানের সময় বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় তৌহিদুলকে। পরে তার মৃত্যুর খবর পরিবারকে দেয় পুলিশ। জানানো হয় তৌহিদুলের শরীরে আঘাতের চিহ্ন থাকার কথাও।
কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুলের মৃত্যুর ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। পাশাপাশি যে কোনো ধরনের হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনায় নিন্দাও জানানো হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা সরকারের একটি মূল মিশন। দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের জন্য সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। এসব কমিশনের অধিকাংশই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক পদ্ধতিতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগ নির্মূল করার চেষ্টায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিবেদন নিয়ে সংলাপ করবে। আইজি এসব সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ বলেও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুতে নির্যাতনের অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ঘটনায় উদ্বেগও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের আমলে এমন ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন রিজভী। রাজধানীর ভাসানী মিলনায়তনে এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, জনগণ যখন সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আবার কেন বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে? অন্যায় করলে এর বিচার করবে আদালত, আইনশৃঙ্খলা বাহিনী নয়। এ সময় তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা করে কমিটি দেয়, তা ভালো হবে না, রাষ্ট্র এলোমেলো হয়ে যাবে। এটা হলে ব্যবসায়ীরা তাদের পেছনে টাকার বস্তা নিয়ে ছুটবে। ছাত্রদের কাজ তাদের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা। রিজভী আরও বলেন, শেখ হাসিনার মাধ্যমে ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এখন সেটা হচ্ছে না বলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে ভারত। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। এদিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবে অনুষ্ঠিত কর্মসূচিতে ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক বিচার দাবি করা হয়। এর আগে নিহত তৌহিদুর রহমানের বাড়ি থেকে মরদেহ আনা হয় প্রেস ক্লাবে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যুবদল নেতা তৌহিদুর রহমানকে গত বৃহস্পতিবার রাতে আটক করা হয়। পরদিন নির্যাতনের মাধ্যমে মৃত্যুর অভিযোগ তোলেন স্বজনরা। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, ঘটনাটি জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে এই ধরনের নির্দেশের কোনো প্রতিফলন কি চোখে পড়েছে? আসলে আমরা কিছুক্ষণ আগেই এই সংবাদ বিজ্ঞপ্তিটি পেয়েছি আইএসপিআর এর কাছ থেকে। সেখানে কিন্তু তারা উল্লেখ করেছে যে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা তারা বলেছে, এবং এই যে সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার আছে তাকেও কিন্তু প্রত্যাহারের কথা কিন্তু তারা সেখানে উল্লেখ করেছে। তো আসলে এই কিছুটা সময় গেলে আসলে জানা যাবে এই মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন কি হচ্ছে। আর আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি, আসলে গতকাল রাতে পুলিশ যখন তৌহিদুলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে, পরবর্তীতে আজ সকালে কিন্তু জানাজার নামাজের পূর্বে তারা সেই মরদেহ নিয়ে সেই ইটাল্লা এলাকাতে বিক্ষোভ করে এবং মানববন্ধন করে, এবং পরবর্তীতে কুমিল্লা প্রেস ক্লাবের সামনেও কিন্তু তারা একটি বিক্ষোভ করেছে এবং মানববন্ধন করেছে। সেখানে কিন্তু তৌহিদুল ইসলামের এই স্ত্রী তিনি কিন্তু দাবি করেছেন যে আসলে তার স্বামী নির্দোষ ছিলেন এবং তাকে কেন নিয়ে গিয়ে এভাবে মৃত্যুর মুখোমুখি করা হলো সেই বিষয়টি কিন্তু তার কারণ কিন্তু তিনি জানতে চেয়েছেন, এবং তিনি বলেছেন যে তার সন্তানেরা এখন আসলে এতিম হয়ে গেছে, তো তারা এখন কি করবে তার সেই কোনো উপায় কিন্তু খুঁজে পাচ্ছে না। অন্যদিকে এলাকাবাসীও কিন্তু মানববন্ধনে বলেছে যে তৌহিদুলের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকতো তাহলে তাকে আইনের মুখোমুখি করে তাকে বিচারের আওতায় আনা যেত। সেক্ষেত্রে সেটি না করা হয়ে তার যে নির্মম মৃত্যু হয়েছে সেটি কিন্তু কারোরই প্রত্যাশা ছিল না, এবং তারা কিন্তু চায় যে
এই ঘটনায় যারা আসলে জড়িত তাদেরকে তদন্তপূর্বক আসলে বিচারের আওতায় আনা। তো তৌহিদুল ইসলামকে নিয়ে আসলে বিএনপি নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার বাড়িতে গিয়েছেন এবং সেখানে গিয়ে কথা বলেছেন। অপরদিকে স্থানীয় যে বিএনপি এবং যুব দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু তৌহিদুলের মৃত্যুর ঘটনায় আসলে দুঃখ প্রকাশ করেছেন এবং তার এই ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনার কিন্তু দাবি করেছেন। তো আর একটি বিষয় আমরা একটু জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার রাতে অস্ত্র উদ্ধারের ঘটনার কথায় কিন্তু যৌথ বাহিনী এর পরিচয় দিয়ে তৌহিদুলকে তার বাড়ি থেকে তুলে নেওয়া হয়। পরবর্তীতে শুক্রবার গোমতী নদীর বেড়িবাঁধ এলাকা থেকে তাকে উদ্ধার করে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কিন্তু তাকে মৃত ঘোষণা করে। তো তারপরেই থেকে তৌহিদুল ইসলামের এই ঘটনা নিয়ে কিন্তু সারা দেশে আলোড়ন তৈরি হয়। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ খবর। যুবদল নেতা তৌহিদুর রহমান মৃত্যুর ঘটনা নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন কুমিল্লা থেকে আমাদের সহকর্মী তানভীর খন্দকার। ইতালি নেওয়ার কথা বলে ফরিদপুরের 2 যুবককে লিবিয়ায় নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় কুমারখালী গ্রামে চলছে শোকের মাতম। নিহতদের পরিবারের অভিযোগ, বিষয়টি মীমাংসার জন্য দালাল চক্রের পক্ষ হয়ে চাপ দিচ্ছে স্থানীয় মাতব্বররা। পরিবার জানায়, দালাল চক্রের মাধ্যমে ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে 2 মাস আগে বাড়ি থেকে বের হন হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার নামের 2 যুবক। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হলেও 24শে জানুয়ারি থেকে দুজনের মুঠোফোন বন্ধ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের মরদেহের ছবি ও ভিডিও ভাইরাল হয়। দুজনকে গুলি করে হত্যার পর লিবিয়ার উপকূলে ফেলে রেখে দালাল চক্রের সদস্যরা। এ ঘটনায় পরিবার দালালদের বিচার দাবি করেছেন, আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পুলিশ। 4-5 দিন ভিতরে কথা কওয়া পারবো না, তাই যে মৌলবীর কাছে আমার খবর শুনবা। হ্যাঁ, সে আমাকে কিবা জান মৌলবীর কাছে আমি তোমার খবর শুনবো, তোমার ফোন কোথায়, কয় ফোন নিয়ে গেছে। আর এই ধরনের দালাল চক্র আসে মানুষের ছলনা না দিতে পারে, এটার জন্য আমরা হুঁশিয়ার হয়ে যাই। সরকার আমাদের যদি পারে কোনো বিচার আপনাকে মারুমেতে দেবার, সেজন্য আমরা দাবি করি। 2 জন ছেলেকে লিবিয়া থেকে নেওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দায়ের করলে আমি আইনগত ব্যবস্থা নেব। টেকনাফের নাফ নদী থেকে চাঁদার দাবিতে আটক কার্গো জাহাজ 17 দিন পর ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। এর আগে ছাড়া পায় আরও 2টি কার্গো জাহাজ। গত 16 জানুয়ারি 3টি কার্গো জাহাজ আটক করে আরাকান আর্মি। পরে 18 জানুয়ারি 2টি কার্গো জাহাজ ছেড়ে দিলেও একটি কার্গো নিয়ন্ত্রণে রেখেছিল আরাকান আর্মি। প্রায় 17 দিন পর ছেড়ে দেয়া কার্গো টেকনাফ বন্দরে নোঙর করে শনিবার সকালে। টেকনাফ বন্দরের রাজস্ব কর্মকর্তা সোহেল উদ্দিন জানান, সকালে মিয়ানমারের পণ্য নিয়ে কার্গোটি বন্দরে নোঙর করে। এই কার্গোতে একাধিক ব্যবসায়ীর অন্তত 20,000 বস্তা পণ্য রয়েছে। দ্রুত সময়ের মধ্যে কার্গো থেকে পণ্য খালাস করা শুরু হবে বলেও জানান তিনি। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, 17 দিন পর আরাকান আর্মির হাত থেকে জাহাজটি ছাড়া পেয়েছে। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ বা জাহাজ মালিক কি বলেছে? মূলত এটি হচ্ছে মিয়ানমারের জাহাজ, বাংলাদেশি পণ্য পরিবহন করছিল। এটি সহ মূলত 3টি জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে টেকনাফ বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসার সময় নাফ নদীতে আরাকান আর্মিরা তাদেরকে এই 3টি জাহাজ আটক করে পরবর্তীতে একদিন পর 2টি জাহাজকে ছেড়ে দেয় এবং 17 দিন পর আজকে দুপুরে আরো একটি জাহাজ ছেড়ে দিয়েছে। এই মোট 3টি জাহাজ তাদের কাছে আটক ছিল এবং 3টি জাহাজই মূলত ছেড়ে দিয়েছে। তবে আমরা কথা বলেছি একজন কর্মকর্তা টেকনাফ বন্দরের, তিনি নাম প্রকাশ করতে আমাদের কাছে চায়নি এবং তিনি বলেছেন যে টাকার বিনিময়ে এই জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের কাছে আমাদের প্রশ্ন ছিল আসলে কেমন টাকা দিতে হয়েছে বা কিভাবে তারা এটি ছাড়িয়ে এনেছে। তো তারা বলছেন আসলে মিয়ানমারের আরাকান আর্মিরা তারা যেই মিয়ানমার থেকে যে সকল পণ্য আমদানি করছিলেন এবং সেই সকল আমদানির সঠিক কাগজপত্র যাচাই বাছাই
জন্য তারা আটক রেখেছিলেন। দীর্ঘদিন আটক রাখার পর আজকে তারা সেই কার্গোটি ছেড়ে দিয়েছে। তবে টাকা নেয়ার যে বিষয়টি সেটি অনেকটা অস্বীকার করেছেন। তবে এখানে আমরা দেখেছি মিয়ানমার থেকে আচার এবং শুটকি সহ বিভিন্ন পণ্য ছিল, এবং আজকে যে জাহাজটি এসছে সেখানে 20,000 বস্তা এরকমই যে পণ্য আছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত যেহেতু দুপুরে সেই জাহাজটি বন্দরে এসে পৌঁছেছে, এখনো পর্যন্ত সেই জাহাজ থেকে কোনো মালামাল এখনো পর্যন্ত খালাস হয়নি। তবে বন্দরের যে রাজস্ব কর্মকর্তা সোহেল উদ্দিনের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন মিয়ানমারের যে আভ্যন্তরীণ যে সমস্যা হচ্ছে বা গন্ডগোল হচ্ছে, সে আরাকান আর্মি পুরো যে অঞ্চল অর্থাৎ ওই পারের অঞ্চলটা দখল করে নিয়েছে। সেই কারণে আসলে নতুন করে মিয়ানমার থেকে নতুন করে কোনো জাহাজ আর আসছে না। সেই কারণে বন্দরে অনেকটা যেই আমদানি রপ্তানি অনেকটা ভাটা পড়ে গেছে। তো এটি আসলে দুই দেশের যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে আবার কিভাবে বন্দরের যে ব্যবসা বাণিজ্য চালু করা যায় সেটি বিষয় নিয়ে ভাববার কথা বলছেন এখানকার কক্সবাজার চেম্বার অফ কমার্সের যিনি সভাপতি আছেন, তিনি সেই তাগিদ দিয়েছেন। আপনি জানেন ইতিমধ্যে ইয়াঙ্গুন থেকে টেকনাফ বন্দরের যে জাহাজ চলাচল করত সেটি গত কয়েকদিন আগে মিয়ানমার সরকার বন্ধ করে দিয়েছে। 17 দিন পর আরাকান আর্মির কাছ থেকে কার্গো জাহাজটি ছাড়া পেয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত কাল সকাল 9টায়। পরিচালনায় থাকছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। আর রাত 12টা থেকে কয়েকটি সড়কে বন্ধ থাকবে যান চলাচল। এদিকে ইজতেমার দ্বিতীয় দিনেও লাখো মুসল্লির ঢল টঙ্গীর তুরাগ তীরে। শনিবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা টঙ্গীর তুরাগ তীর, সঙ্গে হিমেল হাওয়া। তবে এসবের পরোয়া না করে ইজতেমা ময়দানে সমবেত লাখো মুসল্লি। মূল ময়দানে জায়গা না হয় দুর্ভোগে পড়েছেন অনেকে। তবে সে কষ্ট ভুলেছেন দেশ বিদেশের মাওলানাদের বয়ান শুনে। মুসল্লিরা বলছেন এখান থেকে দিনের শিক্ষা নিয়েই আগামীতে পথ চলবেন তারা, বেরোবেন ইসলাম প্রচারে। এখানে আসছে নিজের ইসলামের জন্য, সংশোধনের জন্য আসা। এখান থেকে সংশোধনের কিছু মেসেজ নিয়ে আমরা মুসলিম উম্মার দিকে ছড়িয়ে পড়ব। পরিচয় নিয়ে যেন আমরা মৃত্যু পর্যন্ত থাকতে পারি, ঈমান আমলকে হেফাজত করতে পারি, এই শিক্ষাটাই আমরা এখান থেকে নিয়েছি। সমস্ত দুঃখ কষ্ট উপেক্ষা করে ইসলামের দ্বীনের দাওয়াত তাবলীগের কাজকে সারা পৃথিবীর চাপ্পায় চাপ্পায় পৌঁছে দেওয়ার জন্য দৃঢ় সংকল্প। ইজতেমা আসছি, ইজতেমা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় মহল্লায় ছড়িয়ে ছিটে যাব এবং দ্বীনের দাওয়াত দিব। কিভাবে আমার দিলের ভিতরে দ্বীন আসবে, কিভাবে সারা জাহানের মানুষের কাছে আল্লাহর দ্বীন পুষবে, সেই লক্ষ্যে আমাদের ইজতেমায় আসা। এদিকে মুসল্লিদের ঢল আরো বাড়বে আখেরি মোনাজাত সামনে রেখে। সেজন্য কামারপাড়া থেকে আব্দুল্লাহপুর ও আব্দুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। মোনাজাতের সময় আমরা ভোগড়া বাইপাসে ডাইভার্ট করে দিব, আমরা দৌড়ের এখানে ডাইভার্ট করে দিব, আমরা 300 বোর্ডে এখানে ডাইভার্ট করে দিব। এই 2-3 জায়গায় যখন আমরা গাড়িগুলো ডাইভার্ট করে দিব, এই মাঝখানে ইজতেমার যে অঞ্চলটুকু সেখানে গাড়ি মুক্ত থাকবে, যানবাহন মুক্ত থাকবে। মানুষ পায়ে হেঁটে যেন এই জায়গায় এসে নিরাপদে ইজতেমার আখেরি মোনাজাতে শরীক হতে পারে, সেই ব্যবস্থাটি দিয়ে আমরা করব। প্রথম পর্বের আখেরি মোনাজাতে অন্তত 50 লাখ মুসল্লি শামিল হবেন বলে আশা শুরায়ে নিজাম বা জুবায়ের অনুসারীদের। সার্বিক অবস্থা যেটা দেখে মনে হচ্ছে আসলে আমাদের ইজতেমাতে এবার 2 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এবার 41টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে টঙ্গীর যে 160 একর জমি আপনারা দেখছেন, পুরা জমি, পুরা মাঠ অথবা পুরা ময়দান যেটাই আমরা বলি, কানায় কানায় আমাদের মুসল্লিদের দ্বারা ভরপুর। এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে চলাচল করবে 14টি বিশেষ ট্রেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর একদিন বিরতি দিয়ে সোমবার শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা, যার শেষ হবে বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। মুসল্লিরা বলছেন এই ইজতেমা ময়দানে দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে বয়ান শুনলেন তা থেকে শিক্ষা নিয়ে বের হবেন ইসলাম প্রচারে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। ইজতেমা ময়দানের আরো খবর জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, মোনাজাতে অংশ নেওয়ার জন্য অনেক মুসল্লি এখন পর্যন্ত ইজতেমামুখী হচ্ছেন এবং আগামীকাল অনেক জায়গাতেই যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিস্তারিত জানাবেন, আর এখনকার আনুষ্ঠানিকতা কি কি চলছে?
দেখুন, প্রথমে আসলে আনুষ্ঠানিকতা দিয়ে শুরু করতে চাই। এই মুহূর্তে আসরের আজান হয়েছে কিছুক্ষণ আগে। আসরের আজানের পরে আসরের নামাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। মুসল্লিরা মূলত খিত্তায় খিত্তায় তারা অবস্থান নিয়েছেন, অজু শেষ করে খিত্তায় অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরেই আসলে নামাজ শুরু হবে, সেই নামাজের প্রস্তুতিটি তারা নিচ্ছেন। নামাজের পরে মূলত আবার বয়ান শুরু হবে। এই বয়ান শুরু করবেন ভারতের মাওলানা জোয়াহির। এই বয়ানের অংশ হিসেবে, এই বয়ানেরই একটি অংশ হচ্ছে গণবিবাহ বা বিবাহ। এই অন্যান্য বছরই প্রত্যেক বছর ইজতেমার ঠিক দ্বিতীয় দিন আসরের নামাজের পর গণবিবাহের আয়োজন করা হয়। এবারও ঠিক সেরকম ভাবেই গণবিবাহের আয়োজন করা হয়েছে। তবে কতজন এই গণবিবাহে অংশ নিচ্ছেন এটি এখন পর্যন্ত সংখ্যাটি আমরা জানতে পারিনি। এটা হয়তো আর কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। এই আসরের নামাজের পরে যে বয়ানটি হবে, সেই বয়ানে বিবাহের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আসলে বয়ান করা হবে এবং বিবাহের পরে আসলে কিভাবে পথ চলতে হবে, কিভাবে ইসলামের পথে থাকতে হবে, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। এবং দিনভর খিত্তায় খিত্তায় মোজাকারা হয়েছে। মোজাকারা অর্থাৎ হচ্ছে আলোচনা হয়েছে কিভাবে তারা এখান থেকে শিক্ষা নিয়ে দিনের প্রচারে নামবেন। এবং আপনি যেটি বলছিলেন যে আগামীকাল আখেরি মোনাজাত, আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই যে 31 জানুয়ারি শুরু হয়েছিল ইজতেমার প্রথম পর্ব, 3 দিন এই ইজতেমা মাঠে অবস্থানের পরে এখানকে যারা ইজতেমায় অংশ নিয়েছেন তারা বের হয়ে যাবেন দিনের প্রচারে। কেউ 3 দিনের জন্য, কেউ 40 দিনের জন্য বের হবেন। এখানে দেশের মুসল্লিরা যেমন আছেন, তেমনি বিদেশি অনেক মুসল্লি আছেন। আমরা আজকে তথ্য পেয়েছি যে 76টি দেশ থেকে প্রায় 3000-এর বেশি বিদেশি মুসল্লি এই ইজতেমায় অংশ নিয়েছেন। বিদেশি মুসল্লিদের অনেকেও কিন্তু এই দেশে তারা দিনের প্রচার বা ইসলাম প্রচারে বের হবেন। এবং আগামীকাল আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। তবে মূল যে ভিড়টি, সেই ভিড়টি শুরু হবে মধ্যরাত থেকে। অনেকে হয়তো মাগরিবের নামাজ আদায় করবেন, এশার নামাজ আদায় করবেন। অনেকে চান যে ইজতেমার আগের দিন রাতটি এই ইজতেমা ময়দান বা আশেপাশে থাকার জন্য, সকালের ঝক্কি ঝামেলা যাতে না হয়। আবার বেশিরভাগ মুসল্লিদের ঢল নামবে ফজরের নামাজকে কেন্দ্র করে। অনেকে ফজরের নামাজ আদায় করার পরে একদম শেষ সময়ে যে আলেমরা বয়ান করে থাকেন, সেই বয়ান তারা শুনবেন এবং মোনাজাতের আগে একটি নসিহতমূলক বয়ান হয়, সেই বয়ানও অনেকে শোনার জন্য আগে ভাগে ইজতেমা ময়দানে আসেন। এবং এই মুসল্লিরা যাতে ইজতেমা ময়দানে আসতে পারেন, সেজন্য আজকে রাত 12টা থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে এবং সকাল 6টা থেকে এই ইজতেমা ময়দানের আসার জন্য যে সড়কগুলো আছে, সেই সড়কে কোনো ধরনের যানবাহনই আসলে চলাচল করতে পারবে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি আসলে জানানো হচ্ছে যে ইজতেমাকে কেন্দ্র করে বা আখেরি মোনাজাতকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি তারা শেষ করেছেন এবং একই সাথে আয়োজক কমিটিও সব প্রস্তুতি শেষ করেছে। বিভিন্ন জায়গায় দূর দূরান্তে মাইকের ব্যবস্থা করা হয়েছে যে আগামীকাল আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জোবায়ের, তার আখেরি মোনাজাতটি যেন সবাই শুনতে পারেন এবং অংশ নিতে পারেন। আয়োজকরা বলছেন প্রায় 50 লাখ মানুষ আগামীকাল আখেরি মোনাজাতে অংশ নেবেন। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটাই ছিল এখনকার সবশেষ। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির সমাগমে ধুলা, অস্বাস্থ্যকর পরিবেশ, শীতের প্রকোপ সহ নানা কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। ইজতেমায় আগতদের জরুরি চিকিৎসা সেবায় নেওয়া হয়েছে সরকারি বেসরকারি নানা উদ্যোগ। অর্ধশতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দেওয়া হচ্ছে চিকিৎসা। এদিকে ইজতেমার প্রথম 2 দিনে বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত কারণে 3 মুসল্লির মৃত্যু হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দানে দেশ বিদেশের লাখো মুসল্লির ঢল। শীত আর কুয়াশা উপেক্ষা করে ইবাদত বন্দেগিতে রাত দিন পার করছেন তারা। ময়দান ও আশেপাশের ধুলা এবং শীতের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। প্রেসার এই জন্য আর দুর্বল, এই জন্য আসছে না, বা বয়সটা হয়ে গেছে বেশি। তো শ্বাসকষ্ট, সর্দি, কাশি এবং গ্যাসের জন্য ওষুধ নিয়েছি এবং খুব সুন্দরভাবে ওষুধ দিয়েছে। জানছি এখানে মেডিকেল ফ্রি চেক আপ হয়, ওষুধ বিনামূল্য দেয়, এই জন্য এখানে আসছি আমি। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ইজতেমার মুসল্লিদের। র্যাবের মেডিকেল ক্যাম্পেও মিলছে সেবা। ইজতেমায় আগতদের মধ্যে ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর সহ শীতজনিত নানা রোগের প্রকোপ বেশি বলছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞ ডাক্তার এবং মেডিকেল অফিসার যোগদান করেছে এবং ঢাকা সিটির যে বিশেষায়িত হাসপাতালসমূহ আছে, যেমন NICBD, নিটোর,
বক্ষব্যাধি হাসপাতাল, ওইসব জায়গা থেকেও আমাদের বিশেষজ্ঞ টিম কাজ করছে এবং আমাদের পর্যাপ্ত ওষুধ, স্যালাইন এগুলা অন্যান্য লজিস্টিক সরবরাহ আছে। সরকারি উদ্যোগের পাশাপাশি ইজতেমা এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে মোট ৪৫টি প্রতিষ্ঠান। এসব ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে সেবা ও ওষুধ পাচ্ছেন মুসল্লিরা। ঠান্ডা, কাশ, চুলকানি, অ্যালার্জির, তারপর হচ্ছে পেটের সমস্যা, বুক ব্যথা, সারা শরীর ব্যথা, জয়েন্টে পেইন, এই ধরনের পেশেন্ট একটু বেশি। সমস্ত মুসল্লিদেরকে আগত যারা আসছে তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়ার, পরিষেবা দেওয়ার ব্যবস্থা নিয়েছি এবং সেই সাথে সাথে আমরা ওষুধ এবং বিশেষ করে তাদের ডায়াবেটিস চেকেরও ফ্রি ব্যবস্থা এখানে রেখেছি। রোববার সকালে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চগড়ে টানা ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলাটিতে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে টানা ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে শীতের দাপট। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। একই পরিস্থিতি ঠাকুরগাঁওয়ে। এই জেলায় তীব্র শীতের কারণে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। তবে চুয়াডাঙ্গার অন্যান্য দিনের তুলনায় বেড়েছে তাপমাত্রা। এদিকে ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাটে ফেরি চলাচল। বগুড়া থেকে আসছি, বগুড়া এত শীত নাই, পঞ্চগড়ে শীত, কুয়াশা খুব। সকালবেলা খুব ঠান্ডা, আর রোদ উঠলে একটু ঠান্ডা কমে যায় আর কি। চুয়াডাঙ্গাতে সবজি নিয়ে আসি, এর আগে তাপমাত্রা প্রচুর, মানে হাড় কাঁপানো কনকনে শীত অনুভব করছি, কিন্তু আজকে আমরা সেটা কোনো শীতের কোনো বালাই পেলাম না। ঠিক আছে, আজকে শীত অনেক। বিগত সরকারের আমলে গুম খুনের বিচার চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সুনামগঞ্জ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে এই দাবি জানান। দলের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ দেন। তাদের শান্ত থাকার আহ্বান জানান। কোনো নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি না করার অনুরোধ করেন জামায়াতে ইসলামীর আমির। বলেন, শিক্ষার পর্ব শেষে একজন শিক্ষার্থীকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দেয়া হবে। এটা যেন সবাই দেখে, এখান থেকে শিক্ষা নেয়, এই কারণে আর তারা যেন তাদের সত্যিকারের কাজের পাওনাটা ঠিক মতো পায়, তাই অতএব বিচারটা আমরা চাই। কিন্তু আমরা ক্লিয়ার করেছি যে আমরা কোন নিজের হাতে আইন তুলে নিয়ে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব না। মানিকগঞ্জ জেলা কারাগারে এক হাজতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ৩ কারারক্ষীর বিরুদ্ধে। কারাগারের ক্যান্টিনে ফলের দাম নিয়ে দ্বন্দ্বের জেরেই ঘটনা, দাবি ভুক্তভোগীর পরিবারের। নির্যাতনের সত্যতা পাওয়ায় 2 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। 2 জানুয়ারি মানিকগঞ্জ জেলা কারাগারের হাজতি রাজু মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কারারক্ষী রফিকুল ইসলাম, কোহিনুর ইসলাম ও জাহিদ হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার জানায়, কারাগারের ক্যান্টিনে ফলের দাম নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় রাজু। এরই জেরে ক্যান্টিনেই মারধর করা হয় তাকে। নির্যাতনের কারণে রাজু আদালতে হাজিরা দিতে পারেনি, এমনকি তাকে মারধরের বিষয়টি রাখা হয় গোপন। আমি আসছি তারিখের দিন, এখন দেখি যে তার তারিখে নিয়ে আসে নাই। কেন আনে নাই? পরে জেলখানাতে যে হাজতে আসামিগুলো আনছে তাদের কাছে জিজ্ঞেস করে যে বাজান কি হয়েছে আমার রাজুকে, বলছে আপনার রাজুর ব্যাপারটা শুনেন নাই, গত 2 তারিখে তো তার পঙ্গু বানা হলাইছে। চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাজু মণ্ডলকে বেশ কয়েকবার হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। তিনি আবার তার সেই সেম কমপ্লেন নিয়ে আসছেন, ব্যথা কমে নাই। তো যার ফলে আজকে আমাদের অর্থোপেডিক্স কনসালটেন্ট ডাক্তার শহীদুল আজম তিনি দেখেছেন এবং তাকে বেটার ম্যানেজমেন্টের জন্য, বেটার চিকিৎসার জন্য তাকে এমআরআই অ্যাডভাইস করে দেয়। কারাগারে বন্দীকে শারীরিক নির্যাতনের নিয়ম নেই জানিয়ে আইনজীবীরা বলছেন, এটি মানবাধিকার লঙ্ঘন। ওখানে একজনকে মারবে, এই আইন তো তাকে দেওয়া হয় নাই। এটা তো মানবাধিকার, এটা তো একটা অপরাধ, একটা মারাটার অপরাধ। আমি যত মুখে কথা বলতে পারি, যখনই আমি একজনকে গায়ে হাত দিব, সেটাও কিন্তু একটা অপরাধ। অভিযোগের সত্যতা পাওয়ায় জাহিদ ও রফিকুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। এরকম একটা ঘটনার কারণে আমরা 2 জন কারারক্ষী অভিযুক্ত করি। 2 কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে
বন্দীকে আমরা কারা হাসপাতালে প্রথমে চিকিৎসা নেই। স্ত্রী হত্যার মামলায় 2 বছর ধরে কারাগারে রয়েছেন রাজু মণ্ডল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বিশম্বরপুর উপজেলার খরচার হাওরে মাটির বদলে দেয়া হচ্ছে বালু ও জ্বালানিতে ব্যবহৃত কালো মাটি। এতে ঢলের পানির তোড়ে বাঁধ ধসে যাওয়ার শঙ্কা কৃষকদের। দ্রুত ব্যবস্থার দাবি তাদের। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ৩৫টি স্থায়ী ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বিশম্বরপুর উপজেলার খরচার হাওরের বাসিন্দাদের অভিযোগ, মাটির বদলে দেওয়া হচ্ছে বালু এবং জ্বালানিতে ব্যবহার করা কালো মাটি। টেকসই না হলে ঢলের পানির তোড়ে বাঁধ ধসে যাওয়ার শঙ্কা তাদের। মূলত আমরা ব্যবহার করি লাকড়ি হিসাবে, কিন্তু বুঝছেন কথাটা, তখন খালা মাটিটা যদি আপনার ভিজা মাটির সাথে থাকে তখন আবার এই মাটিটা ভিজা থাকবো, আর যদি মাটিটা উপরে পড়ে তখন মাটিটা আবার এই লাকড়ির মতো শুকাই যাব। যদি কোনো মেঘে যে খাইতে নেই গেছে তো বাঁধের হালকাই দিব, আর এই সাইডে মাটি না পড়াই সুস্থ ভালো। তবে এ বিষয়ে প্রশ্ন উঠায় ক্ষোভ জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীরা। মাটি পাওয়া দিলে তো আর খালা মাটি দিল না, 1-2 গাড়ি খালা মাটি আইছে, বালু মাটি সব মিক্স আইছে, জ্ঞান তো আর সমস্যা না। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে এসব মাটি সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারকে নির্দেশনা দিয়েছি যে এগুলো মাটিগুলো সরিয়ে নেওয়ার জন্য, এবং এখন থেকে তারা কিন্তু আর এখন কালো মাটি বা বালু নিয়ে আসতেছে না। তবে আমরা আশা করতেছি মাটির কাজটা আমরা ইনশিওর করে আমরা হাওরকে সুরক্ষিত রাখবো। পাশাপাশি আমাদের যতটুকু সম্ভব আমরা এখানে যে সিসি ব্লক আর্মারিং কাজ যেটা সেটা বাস্তবায়ন করব। খরচার হাওরের রাধানগর থেকে রায়পুর পর্যন্ত 700 মিটার বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয় 27 কোটি টাকা। চলতি বছরের মার্চ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যানজট থেকে বাঁচতে বগুড়ার শেরপুরে ঢাকা দিনাজপুর মহাসড়কের ধুনট মোড়ে ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। সকালে ফ্লাইওভারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শেরপুর পৌর এলাকার হাজিপুর থেকে ধুনট মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় অন্তত কয়েক হাজার মানুষ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচিতেও অংশ নেন স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ। এ দাবিতে পরে সড়ক উপদেষ্টার কাছে স্মারকলিপিও দেওয়া হয়। এই মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি বলেন, যানজট প্রবণ এলাকা ধুনট মোড়ে কোনো ফ্লাইওভার না থাকায় এলাকার স্বাভাবিক চলাচলে সমস্যা হচ্ছে, ক্ষতি হচ্ছে ব্যবসা বাণিজ্যের, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বক্তারা বলেন, এই মোড়ে গত কয়েক মাসে 50টি দুর্ঘটনায় আহত হয়েছে বিপুল সংখ্যক মানুষ, আর মারা গেছেন 8 জন। সিলেটে বর্ণমালার মিছিলে বরণ করা হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারিকে। বেলা 11:30টায় বর্ণমালার মিছিলটি ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে বর্ণমালা শোভিত ফেস্টুন হাতে অংশ নেন সিলেটের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কর্মীরা। বাঙালির চেতনার মাস ফেব্রুয়ারিকে বরণ করতে সম্মিলিত নাট্য পরিষদ আয়োজন করে বর্ণমালার মিছিল। মিছিল শেষে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শহীদ মিনারে নৃত্য পরিবেশন করা হয়। এ সময় সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না, এবং যদি আপনাকে রক্ষা করতে হয়, আপনার নিজের পরিবারকে রক্ষা করতে হয়, যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয়, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনোই আমাদের বিকল্প নেই। আমি বক্তব্যের শুরুতেই বলেছি, আমাদেরকে যদি বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হয়, দেশের মানুষকে যদি শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে নিতে হয় দেশের সাথে, তাহলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, আমরা বসবো, আমরা আলোচনা করব,
এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসব। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যা উপায় বের করব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সামনে বহু কাজ, এখন অনেক কাজ, দেশকে পুনর্গঠনের কাজ। নিশ্চয়ই আপনারা এর মধ্যে পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশনে শুনেছেন, দেখেছেন। কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা দেশের মানুষের সামনে, দেশের সামনে আমরা 31 দফা রাষ্ট্র কাঠামো, পুনর্গঠন কাঠামোর 31 দফা রূপরেখা আমরা দিয়েছি। সেটি কি? সেটির মধ্যে সংক্ষেপে যদি বলতে হয়, সেটির মধ্যে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম, সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঠিক করব তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। এই দেশে বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা কি কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে। এই দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে। এই দেশের কৃষি ব্যবস্থা আমরা কি করতে চাই তার উল্লেখ করা আছে। এই দেশের শিল্পের ব্যবস্থা আমরা কি করতে চাই আগামী দিনে তার কথা উল্লেখ করা আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, অর্থাৎ সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য কি কি করতে চায় বিএনপি, সমগ্র দেশের মানুষকে বিভিন্ন সমস্যা থেকে পর্যায়ক্রমিকভাবে বের করে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল কি করতে চায় দেশের জন্য, সেই কথাগুলো বলা আছে। কাজেই আমাদেরকে আজকে সেই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যেই কাজগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে ব্রাহ্মণবাড়িয়ার দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। আর এর সাথে শেষ করছি এখনকার সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।